সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে দেখলাম বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ছে। তো আজকে আবার সকাল সকাল মা গ্রামে চলে যাওয়ার কথা। তো সকালে আনাসের আব্বু দোকানে যাওয়ার সময় তাকে আমি দরজাটা খুলে দিয়ে ও চলে যাওয়ার পর লাগিয়ে দিয়ে যখন রুমে আসছিলাম তখন মা দেখলাম শুয়ে আছে। তো মা বলছিল বৃষ্টি হচ্ছে, যাবে না। তো সেজন্য আমি গিয়ে আবার শুয়ে গেছিলাম। তো শুয়ে যাবার পর মা ঘুমের মধ্যে গিয়া হঠাৎ করে বলতেছিল আমি যাইগা। তো এটা শোনার পর আমি ঘুম থেকে আচমকা উঠে বসে যাই, দেখলাম যে মা বোরকা পরে হাতে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, মা গ্রামে চলে যাবে। তো কি আর করা, চলে যাবে। আমি বলছিলাম বৃষ্টি দিয়ে আজকে না যাও, বৃষ্টি সারলে কালকে যাই। এদিকে মায়ের জন্য আনা নাস্তা মা না খেয়ে চলে গেল, বলার পরও খেলো না। তো যাওয়ার পর আমার ছেলে ঘুম থেকে উঠে তার নানুকে দুপুরবেলায় ভাবে খুঁজতেছিল যে তার নানু কোথায়। তো সে রুমে টুমে খুঁজে যখন পাচ্ছিল না, অবশেষে কান্না করে সে তার নানুর জামা কাপড় দেখতে পায় আলনার মধ্যে। তো তখন সেগুলো নিয়ে খুবই কান্নাকাটি করতেছিল। আমারও খুবই খারাপ লাগছিল যে মা এতদিন ছিল, আমার ছেলেটা মাকে পাইলে আর নানুকে পাইলে ওর আর কিছু লাগে না। তো সেই জন্য আমারও মানে আফসোস হইতেছিল ছেলেটা এভাবে কান্না করবে, আমি বুঝতে পারি না। এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে, সেও বুঝতে পারে যে তার নানু তাকে ফেলে চলে গেছে। তো যাই হোক, তারপরে আনাসকে তার নানুর সাথে মামার সাথে কথা বলিয়ে দিয়েছিলাম, তারপরে সে শান্ত হয়েছে। তো এরপরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। কয়টা দিন ধরে মাছ মাংস তরি তরকারি খাইয়া মুখটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে আছে। তো আজকে আনাসের আব্বু এই বরবটিগুলো নিয়ে আসছে। তো তাকে সে নেই বলছিল যে বরবটির ভর্তা বানানোর জন্য। তো আমি সকালে বলতে দুপুরে আর ভর্তা বানাই নাই। তো সন্ধ্যাবেলা বসে আছি, ভাবছি কি দিয়ে ভাত খাবো আজকে। তো পরে মনে মনে ভাবলাম যে আনাসের আব্বু তো বলছিল বরবটির ভর্তা বানানোর জন্য। তো আমি কিছু বরবটি নিয়ে আর 4-5টা কাঁচামরিচ নিয়ে আমি বরবটিগুলো কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে আনাসের বাবা খাইতে চাইছিল, তখন করে দিইনি। এখন আসলে তখন সময় ছিল না, দুপুরবেলা আনাসও কান্নাকাটি করছিল, সেই জন্য আর করা হয় নাই। তো যাই হোক, এখন কেটে কুটে নিয়ে এটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। আর আজকে দুপুরের রান্না আনাসের বাবা করছিল শুধু একটা তরকারি রান্না করছে মাছ দিয়ে, পেঁপে তরকারি রান্না করছে কই মাছ দিয়ে। আর এখনই তো আমি রান্নাঘরে চলে আসলাম। আমার সেই তরকারি দিয়ে খাইতে ইচ্ছা হলো না বলেই ভর্তাটা করছি আর কি। আর অনেক দিন ধরে কোনো ভর্তা খাওয়া হয় না। ভর্তা না খেলে মনে হয় অনেক দিন পরে পরে যে মুখের মধ্যে আর কি কোনো ঘষা মাজা পড়ে না, ভর্তাটা খেলে মনে হয় যে রুচি বাড়ে। তো যাই হোক, আমরা বাঙালি, ভর্তা না হলে আমাদের চলে না আর কি, এটাই প্রমাণ। তো এখন আমি এখানে হালকা একটু পানি দিয়ে কাঁচামরিচ আর বরবটিগুলো একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে লবণ দিয়ে দিচ্ছিলাম। আর এখন সেটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে এটা সিদ্ধ হয়। তো আমি এদিকে রান্না করছিলাম, ডাইনিং রুমে আনাসকে তার মোবাইলটা দিয়ে আসছি খেলার জন্য। আর এই সময়ই আমার বিপদটা ঘটে। সব সময় ছেলেকে আমি চোখে চোখে রাখি যেন কোনো বিপদের মধ্যে পড়তে না হয়, কারণ একা ঘরে থাকি, কোনো বিপদে পড়লেও আল্লাহ ছাড়া কেউ নাই যে আমাদের সাহায্য করবে বা কোনো কিছু থেকে আমরা উদ্ধার হতে পারবো। তো সেই জন্য আমি একটু সাবধানেই থাকার চেষ্টা করি, ঘরের কারেন্টের জিনিসগুলো আমি একটু সাবধানভাবে রাখি। কিন্তু ওই যে ভাগ্যে থাকলে একদিনের অসাবধানতাই আর কি সারা জীবনের কান্না হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরে রান্না করছিলাম। তো সেই ফাঁকে আমার ছেলে আমি কিছুক্ষণ পর পর আমার ছেলেকে ডাক দিয়ে আমি মানে অ্যালার্ট করছিলাম যে আমি ওকে মানে দেখতেছি। তো হঠাৎ করে একটা শব্দ শুনে গিয়ে দেখি আমার ছেলে মাল্টিপ্লাকের চার্জারের তারে টেনে মাল্টিপ্লাক নিচে নামাই ফেলছে, তারপরে রাউটার নিচে নামাই ফেলছে। তো আমি তো মানে লেট করি নাই, শব্দটা শোনার পর সাথে সাথেই চলে গেছি। আসলে চার্জারটা আমি কখনোই এভাবে নিচে ঝুলায় রাখি না, আমি সবসময় ভাবি চার্জার এভাবে ঝুলিয়ে রাখলে আমার ছেলের যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তো আজকে সেটাই হলো, আল্লাহ অল্পের জন্য বাঁচাই দিছে যে সে মাল্টিপ্লাকে ধরতে যায় নাই, চার্জারটা টানতেছিল শুধু খোলার জন্য, ভাগ্যিস ধরতে পারে নাই, অল্পের জন্য আমিও দেখে ফেলেছি। তো আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের কোনো ক্ষতি হয় নাই। তো এ থেকে সবারই আর কি আমি নিজেও আরও সাবধান হলাম। আর যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে তাদেরকে কখনো একা রেখে কোনো কাজ করা আসলে ঠিক না। সবাই আমার এই ভুলটা থেকে সচেতন হতে পারেন, সেজন্যই শেয়ার করলাম। তাই এর মধ্যে আমার কথার মধ্যে দিয়ে আমার যে বরবটিটা সিদ্ধ করা হয়ে গেছে, এখানে আমি কিছু রসুনও সিদ্ধ করে নিয়েছিলাম, সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি চপারে করে এই ভর্তাটা বানিয়ে দেখাবো আপনাদের। আমার ইচ্ছা হচ্ছিল না
যে পাটায়ের মধ্যে আমি এটা বেটে বানাবো, বা ছোট যে হাতের বাটনা আছে সেটা দিয়েও বানাবো। মানে আমার খুব খিদা লেগেছিল, আমি তরকারি দিয়ে ভাত খাইতে চাইতেছিলাম না, সেই জন্য যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমি এই চপারেই নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি আমি খেতে পারি। তবে এই চপারের ভর্তার যে হবে আসলে আমি বুঝতে পারিনি, কারণ এটাতে আমি আর কখনো ভর্তা বানাই নাই, কারণ এটা আমি কিনে নিয়ে আসছি মাত্র 4-5 দিন হয়। এটার মধ্যে শুধু আমি পেঁয়াজ রসুন এগুলাই করি, কুচি কুচি করে কেটে নিই। কিন্তু আজকে সিদ্ধ বরবটি, কাঁচামরিচ, তারপরে মানে পেঁয়াজ রসুন যা ছিল সবই এটার মধ্যে দিয়ে আমি এভাবে ভর্তাটা বানিয়েছি। তো দেখেন, খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বাটনা দিয়ে বেটে মানে বাটতে হয় নাই আমাকে, তো সময়ও বেঁচে গেছে। আর এদিকে আমার ভাতও আমি বেড়ে নিয়েছি, আমার মানে খিদা আর সইতে ছিল না, আমার প্রচুর খিদা লেগেছিল। তো আনাজকে ওইদিকে খাওয়াই নিয়েছিলাম। আর ভর্তাটা একদম ঝাল মরিচ সব কিছু লবণ টবণ ঠিক ছিল। ভর্তাটা এতটা মজা হয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যারা চপারে করে বা খান নাই, যাদের চপার আছে অবশ্যই এভাবে করে ভর্তা বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু বলার জন্য বলছি না, পাটায় বেটে ভর্তা খাওয়ার চেয়ে এই ভর্তাটা 1000 গুণ মজা হয়েছে। আমি একদম সত্যি রিভিউটা দিচ্ছি, অবশ্যই সবাই ট্রাই করবেন। তো আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।